জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশে আমি দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এগুলো একজন আমার সামনে আসে তোকে সব করে দেওয়া করে আলু একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না। আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে আর 3টে মেয়ে আমার প্রথম বইয়ের নাম হলো সুমি। আমার সেই মৃত ব্যক্তিকে নিয়ে আমি কোনো কথা বলতে চাচ্ছি না, যদিও এটা না বললেই নয়। আমার শ্বশুর একদম মাটির মানুষ ছিল, ঠিক আছে, সে অনেক ভালো মানুষ ছিল। আসসালামু আলাইকুম, আমি আপনাদের কাছে দেখাবো এবার ফেসে গেলেন হিরো আলমের স্ত্রী রিয়ামণি। কিন্তু কেন, যা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। তো আজকের এই ভিডিওগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তো আমি আশা করবো যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আর এই সম্পূর্ণ ভিডিওটি দেখলেই বিস্তারিত জানতে পারবেন। আর এই ভিডিওগুলো দেখানোর আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম নিত্য আপডেট নিউজ সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। আর এখন চলুন কথা না বাড়িয়ে আমরা এক এক করে ভিডিওগুলো দেখে আসি। জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বাস করে আমি বাংলাদেশে আমি দিয়ে দাম আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এগুলো একজন আমার সামনে আসে তোকে সব করে দেওয়া করে আলু একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না। তাও দেখেন আমি এই কথা ওর ভাই বললাম। তারপরে রিয়ামণিকে না ফোন দিল না, রিয়ামণির বোন আমাকে ফোন দিল না। আচ্ছা, রিয়ামণির বাবা, রিয়ামণির মা, তার বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না এবং যেদিন মারা গেল মারা যাওয়ার দিনও কিন্তু সে খবর নিল না। তাহলে 32 দিন যখন রিয়া পালাম না, আমি তখন চিন্তা ভাবলাম আমার মেয়ে এখনো কাকে নিয়ে যাচ্ছে। আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরিবারের কথা বলে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো তাহলে অকবর আসতে বলো। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকীয়া মেয়ে দিল ওখানে দেখো, সেই পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বের করে দিলে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করছা এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে পরকীয়া বউ তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করে দেবা, তোর জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে। ছেলেকে একটা তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক বলতে খবর না, যে মেয়েকে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করতে, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে অন্য পর পুরুষরা কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে 3টে মেয়ে গেল। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়। আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তারকে ধরবেন, বলবেন আর কি মুসলমান থাকে তারকে কোরআন শরীফে হাত দেখবো আলম যে কথাগুলো। কিন্তু আমার বাবা মনে 10 দিন আইসিতে যখন ছিল, থাকার পরে সেই একদিনও যায়নি। না দেয়া করলে কি দেখে আমি দেখতেছি যে বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন ভিডিও বানাইতেছে, কিন্তু বাবা যেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায়। সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন, যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামণি রাত বাজে 12:15 আমার বাবার লাশ আমি অ্যাম্বুলেন্স করে বগুড়া নিয়ে যাইতেছি। ওর ভাই আর উনি দেখি লাইভে একটা গান করতেছে ইউটিউব চ্যানেলে, বলছে আমার বোন এখন মায়ামণি গান করবে। ওর ভাই বলতেছে দেখি একটু মায়ামণি গান করছে। কত বড় মনে করেন নিম্নমানের লোক। আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না। আমার বাবা যেদিন মারা যায় সে ওর ভাইয়ের দিয়ে ফোন করাইছে। ওর ভাই মনে করে যে আমার কথা, আমার ভাই যায় ঢাকা থেকে নিয়ে বগুড়া থেকে নিয়ে, ওর ভাই হলো যে আমার গাড়ির ড্রাইভার। আমি আমার আত্মীয়র মধ্যে ওকে ধর্ম না তাহলে, কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে, যেহেতু মারা গেছে সেই জন্য রিয়ামণি ফোন দেয়নি আমাকে। যে আমাকে ওর ভাই ফোন দিয়ে করছে যে আলম ভাই তাই বলে মারা গেছে। আমি কোনো আমি কোনো তাহলে আসতে আমি তোরা একটা মেয়ে মনে করি বাপা তার বউ স্বামীর কাছে সবথেকে মূল্যবান জিনিস। তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে 13 বছর বয়স, আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা আপনি নিউরোথেন হসপিটালে আসলাম। এর মধ্যে আপনি ওই বলছে আপনি কিন্তু যে আপনি আমি কিন্তু তার বাবার সেবা করছি। আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসছে যে হসপিটাল বাবার সাথে, বাবা আমি হলে ঢাকায় গেছি, আপনি হলে ভালো থাকেন। সেই দিন কিন্তু ভিডিও করে আব্বার সাথে দেখা করে আসছিল কিন্তু ঢাকা বগুড়াতে। কিন্তু আসছে এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ 32 দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোথেন হসপিটালে থাকি, সে 1 দিন না 2 দিন এমনি গেছে, যাই ঘুরে আসে, বেশিক্ষণ থাকেনি, চলে আসে। এবং আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্ররা আমার চরিত্ররা, তারপরে আপনারা কি বলছেন হিরো আলম পরকীয়া কাজে মানে কি কথা আপনি
আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনারা কি বলতে আমি জানি না। আমি পরকিয়া দিয়ে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণিতে কোনো বেডে কি কোনো বাসায় কি কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় অশ্লীল কাজে কোনো জায়গায় ওই মেয়ে সকাল দেখতে পারতো, তাহলে বললাম না আমি পরকিয়া করছি। আমার বাবা যে মনে করেন রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাসে অনেক কটা মেয়ে ছেলে আছে আমার বাবা রক্ত দিয়ে গেল, সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যে যারা রক্ত দিয়ে গেল? ওই জায়গায় যখন 1 মাস অভিযোগগুলো মিথ্যা হয়, আমি কথা বলতে একটা মিথ্যা হয়ে থাকে, আমি 3 বছর আমার জীবনে কেন আসলো কি কারণ চলে গেল এই কথা জানলো আপনাকে বললাম। আর আমরা আজকে যেহেতু আজকে কথাবার্তা বলতেছি, আমি আজকে ঢাকায় এসেছি, রিয়ামণি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠাতে পারে, কালকে পেয়ে যেতে পারে। আচ্ছা, অনেকে পুরুষ হিসেবে ব্যর্থ মনে করতেছি না। ব্যর্থ হলে তো মনে করি আমার একটা বউ থাকতো না, কল্যাণে হিরো আলম কিন্তু কোনো কিছুই পারে না। আমার আরেক দিকে অভিযোগ নিয়ে আসতো, শারীরিক অভিযোগ দেখাইতো, ওই হলে পারে না, আর শারীরিক অভিযোগ ব্যর্থ হয়ে যেত। ব্যর্থ বলতে আপনার তাই বোঝা যায়, কিন্তু ব্যর্থ হিরো আলম আসলে ব্যর্থ হলে 3টে বউ থাকতো না। আমার উপর যত জুলুম হয়েছে, এখনো যত লোকের আমার উপর আক্রমণ আছে, যে কোনো মারাও যেতে পারে, কারণ আমাদের উপর বিএনপিও খেপা, আওয়ামী লীগও খেপা, অন্য অন্য দলও খেপা, কারণ আমি কাউকে ছাড় দিয়ে কথা বলিনি, এটাই আমার অপরাধ। তাদের ছেড়ে দিয়েছি, আমি রাজনীতিতে আসবো না। সেটা ফিরে চাইছি, যেহেতু মনে করেন আওয়ামী লীগের আমলে যত নির্বাচন হয়ে গেছে, সব করা নির্বাচন অবৈধ আপনারা দাবি করেন। অবৈধ নির্বাচনের টাইমে আপনারা মেয়র বৈধ কি হিসেবে এলেন? তাহলে আমরা এখন দেশের, তাহলে আমি তো অবৈধ সরকারের টাইমে নির্বাচন করেছি, তাহলে আমারটা বৈধতা করছো না, কেন হবে না? এই হিসেবে বলছি, আপনি যেহেতু মনে করেন আমি ওই নির্বাচনে ইশরাক ভাইকে দেওয়া হয়েছে মেয়র পদ, তাহলে আমাকে কেন দিবি না? এই হিসেবে আমি এই দাবিটা করছি। কিন্তু আমি মেয়র পদটা ফিরে দেওয়া হতো, আমি শপথ পর্যন্ত যাইতাম, কিন্তু এই দেশে কোনো দায়িত্ব পালন করতাম না। সেই কারণে আমি নিজেকে মনে করি প্রমাণ করতাম, লড়াই সংগ্রাম করে এই দেশে একদিন করে হলো হিরো আলম সাবেক এমপি ছিল। আমি আমার নিজের মনে দুঃখটা আমি করতাম। আচ্ছা শোনেন, যখন আমি সেটা তো বাবা আমার মারা গেছে, আমার তো অন্তত মাথা ঠিক ছিল না। আমি বলতে চাই যে বাবা মা 10 মাস 10 দিন, কিন্তু ওই জিনিসটা বাবা মা সহজ ছিল, কিন্তু বাবা শব্দটা আগে ছিল, মা শব্দটা ছিল পরে। যারা এই ভিডিওটার সাথে ওটা কেটে ছাড়ছে মাটা মনে হয়। আপনি জানেন বেশিরভাগ লোক যারা রোস্ট ভিডিও বানায় তারা কিন্তু একটু খুঁত পেলে ওটাই ভিডিও বানায়, ঠিক আছে? কিন্তু আপনারা যারা জ্ঞানী ম্যান লোক, বাবার কোনোদিন কেউ জন্ম দিতে পারে না, পেটে থাকে না। মানুষ প্রতিটা সন্তান মায়ের গর্বেই থাকে, এটা বলতে হয়তো ভুল হয়ে গেছে, কিন্তু বাবা মা গর্ব করছে। আমি সাংসারিক জীবনে মনে করেন আমি হিরো আলম কতটা সুখী ছিলাম সব বললামই, কিন্তু ব্যর্থ পুরুষ হিসেবে ব্যাক করতে চাইলে মনে করেন হলে যে আমার তো প্রথম বউ ব্যাক করার সম্ভাবনা নাই। কি কারণে? আরেকটা জায়গায় সংসার করতেছে। এখন ব্যাক করার মধ্যে মাঝখানে ব্যাক নুসরাত যেহেতু গেছে, নুসরাত এখন বিয়ে করছে আমি জানি না, তার সম্পর্ক নাই, সে মাঝখানে আছে। আর এমন তো প্রশ্নই ওঠে না, কারণ না এই মুহূর্তে ভাই বিয়ে ছেড়ে মাপ চাই ভাই, এলে কথা কই না। বয়স্ক মহিলা আমি ভাই আমার বাবা মার হলে চিকিৎসা করার জন্য ভাই, এবং দেখাশোনার জন্য। না না দুবাইয়ের যে বিষয়টা বলছে, আমি শোনেন, যখন দুবাই শহরে প্রথম গেছিলাম, আমি যাওয়ার পরে দুবাই শহরটা পুরো আমি দেখিনি না, যেগুলো লোক যেগুলো খারাপ ভালো সবই দেখতে চাই। আমি ওই জায়গায় যাওয়ার পরে আমাকে বাংলাদেশে অনেক মেয়েরা দুবাইয়ে থাকে, বারে ডান্স করে, আমাকে অনেকে ফোন দিয়ে আমি কোন দুবাই বারে যাইতো। আমি কিন্তু দুবাই বারে আপনারা কিন্তু মদ খাওয়া দেখেননি, কোনো মেয়ের সাথে ডান্সও দেখিনি। আমি দুবাই বারে ব্যাংকে টেবিল বসতে আমি দেখতেছিলাম খালি কে কি করে। আমাকে তো আপনারা দেখেন না দুবাই বারে, আপনি অবৈধ কোনো কাজ দেখছেন আপনারা পাইছেন? তাহলে আপনি কোনো আপনি অচরিত্র খারাপ, আমার চরিত্র খারাপ পরে আপনারা কোনো মেয়ের সাথে পরে কে সহকারে আপনি ভিডিও বার করে কেউ দেখাতে পারবেন, তাহলে আসলেই চরিত্র খারাপ। এই দেশ থেকে বার করতে পারলে আপনি বলবেন আমাকে যে কোনো জায়গায় গেলে, একটা জায়গায় গেলে যেগুলো সিনেমার কথা বলতে হতেই পারে। থ্যাংক ইউ। ভালো আছেন? আপনারা সবাই জানেন এই মাসে 15 তারিখে আমার বাবা মারা গেছে। সেই মারা যাওয়া নিয়ে আপনারা সবাই জানেন, রিয়ামণিকে আমি ডিভোর্স দেবো বলেছি। সেই নিয়ে আপনারা কয়েকদিন ধরে আপনার নানান কথা, নেগেটিভ পজিটিভ কথা আপনারা ছড়াইতেছেন। আর আমি আজকে ঢাকায় আসবো, আসার কথা শুনে অনেক গণমাধ্যম আমার সাথে কথা বলতে চাইছেন। তো এই জন্য আমি আপনাদেরকে ডাকলাম যে একে একে কথা না বললে সবার সাথে আমি একবারে কথা বলবো আজকে মূলত কারণ আপনারা সবাই জানেন আমার জীবনে 3টে মেয়ে এসেছে। আর 3টে মেয়ে, আমার প্রথম বইয়ের নাম হলো সুমি, আমার সেই পক্ষে 2টা মেয়ে একটা ছেলে আছে। এবং 2016 সালে আমার পারিবারিকভাবে সুমির সাথে একবার গন্ডগোল হওয়ার পরে তারা মামলা করে ফ্যামিলি থেকে, তারপরে আমি সেখানে কিছুদিন জেলখানায় ছিলাম। সেখান থেকে বাড়ানোর পরে 3টে সন্তানের মুখের দিকে তাকে আমি আবার সংসার করি। করার পরে
ভিতরে কথা বইকে। হ্যাঁ, তারপরে মনে করেন আমার মায়ের সাথে আমার প্রথম বিয়ে সুমির ক্যাসাল গন্ডগোল হয়, মন মানুষ দেখতে ঝগড়া হয় না বউ শাশুড়ি। শাশুড়ি ঝগড়া হওয়ার পরে আমার বউ রাগ করে বাসা থেকে বের হয়ে যায়। সুমি বের হয়ে যাওয়ার পরে আমাকে সে প্রস্তাব দেয় যে ওই বাসায় আর আমি জীবনে যাবো না, আমি এখানে সংসার করতে চাইলে বাড়ি আলাদা করতে হবে। আমি ঠিক আছে, তাহলে মা করলো ঠিক আছে, সন্তান আছে যেহেতু ছেড়ে দেওয়ার দরকার নেই, তুমি বাড়ি করো। আমার যে পুরাতন বাড়ির সাথে আর একটা বাড়ি করে বউরে আপনার সবাই দেন, ডুপ্লেক্স একটা বাড়ি করতেছে আপনারা। পরে 2 বছর ধরে সেই বাড়ি তার চলতেছে। চলার পরে আমার বউ যে মনে করেন ভিতরে যে আরেক যে শয়তানি, আমি এটা বুঝতে পারি 2 বছর সময় আমার থেকে কেন বাড়ি করতে বলছে আমাকে। হুট করে তো চালিয়ে বাড়ি করতে পারবো না, সময় লাগবে। সে ছয় দিয়ে একটা প্রবাসী একটা ছেলেকে সে মনে করে প্রেম করে 2 বছর সে বিয়ে করলো। আমাকে 2 বছর বাড়ি কথা কয়ে সে বাড়ি কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ছেলে সন্তান বাবা মা যারা সবাই অনেকভাবে চেষ্টা করছে তাকে আনার জন্য, সে আর আসেনি। সে অন্য জায়গায় বিয়ে মনে করেন প্রেমে যে পড়ছে আমরা জানি না, পরে বিয়ে করেছে, কিছুদিন আগে বিয়ে করতেছে। তারপরে সে মনে করে এখানে চলে গেল। আমরা পৃথিবীতে দেখছি অনেক জায়গায় মা এমন একটা জিনিস, স্বামী ছেড়ে দেয় কিন্তু 3টে সন্তান ছেড়ে দেয়। আমার বউরা দেখেন 3টে বাচ্চার কথা ভাবে না ভেবে অন্য জায়গায় সে বিয়ে করবে। আমি খারাপ হলে মনে করেন সে তো 3টে সন্তান লেমন করে খেতে পারত, খাইল না। আচ্ছা জায়গা। এখন তারপরে আমার জীবনে আসলো কে, নুসরাত নামে একটা মেয়ে, সেটা মডেল, তার সাথে পরিচয় হয়। পরিচয়ের পরে তার সাথে সে কিছুদিন প্রোগ্রাম করার পর তার বিয়ে হয়। বিয়ে হয়ে সংসার হয়েছে, কিন্তু ক্যাসাল গন্ডগোল তার সাথে কিছু না। তারপরে মনে করেন আমরা কিছুদিন বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি, আমি আর নুসরাত করে দেওয়ার পরে প্রায় 2-2.5 লাখ টাকা আমাকে জ্বর হয় প্রোগ্রাম করে। রমজানের আগে পর্যন্ত আসার পরে নুসরাতের কিন্তু প্রথমে বিয়ে হয়েছিল, তার প্রথম পক্ষে একটা ছেলে সন্তান আছে। নুসরাতও বিবাহিত ছিল, একটা ছেলে আছে তার। এবং নুসরাতে বিয়ে হওয়ার পরে মনে করেন প্রায় 8 বছর ধরে বাসায় যায় না। তারপরে সে বাসায় গেল। বাসায় যাওয়ার জন্য চেষ্টা করলে আমি কোনো কিছু টাকা 30,000 টাকা দিলাম, তুই মার্কেট করে বাসা দাও। তে করতে না 50,000 টাকা দিলাম। তো পরে আমি রাগ করে বললাম তুই সব টাকা নিয়ে চলে যা, ঠিক আছে। তো পরে আমি 1,20,000 টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে কিছুদিন তার সাথে চলাফেরা আর রাগ করে কথা বলে। তারপরে দেখি সামিন নামে একটা ছেলের সাথে সে বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করে, নাচের গানে শুটিং করে, তারপরে বিভিন্ন রকম চলাফেরা করতেছে, বিভিন্ন ছেলেকে সাথে শুটিং টুটিং করতেছে। তারপরে আমি করার পরে আমি বললাম তুই এখন আমার ঘরের বউ আছিস, যতক্ষণ পর্যন্ত আমার সাথে ডিভোর্স না হবে সেতক্ষণ তুই কারোর সাথে কাজ করতে পারবি না। আমি ভয় দেখানো, ছেলে ভয় দেখানো, তাকে ভয় দেখানো চেষ্টা করে পারেনি। যে ওর কথা আমার নায়িকা আমি বড় হতে চাই, তার মূল উদ্দেশ্য যে মোর সাথে আমার সাথে নায়িকা হতে, তার বড় হতে আমি জানি। সে সবার সাথে শুটিং করবি, সংসার করবি, সে সবার সাথে শুটিং করবি। আমি না, একদমই কাজ শুটিং করতে পারবি না যতক্ষণ তুই আমার বউ আছিস। পরে সে কথায় বাধ্য হয়ে আমার চাপে কি করলো, যখন কাজ কাম করবো সে বাধ্য হয়ে সে করলে কি করলো, আমাকে ডিভোর্স দিল। তাই আমি হিরো আলমকে ডিভোর্স দিলাম। প্রতিটা মেয়ে ডিভোর্স দিতে একটা কথা বলছে, হিরো আলম চরিত্র খারাপ, এই জন্য সে আমাকে ডিভোর্স দিতে পরকীয়া করে। রিয়া এবং অন্য অন্য যে নুসরাত, তোমরা তো মুসলমান হয়ে থাকো, 2 রাকাত নামাজ পড়ে কোরআন শরীফ পাঠলে বলবা যে আমি পরকীয়া আর এক জায়গায় ধরছে। পরকীয়া যদি ধরতে পারে ইসলাম মোতাবেক আপনারা পাথর মেরে তাকে নাকি মারে ফেলে দেওয়া উচিত। আপনারা আমার পাথর মেরে মেরে ফেলে দিতে, ওরা পরকীয়া হাতে ধরতে পারে। এবং আমি কান ধরে জুতোর মালা গলাতে ঢাকা শহর গরমে ঘুরে বেড়াবো, আমার ওরা ধরে প্রমাণ দিতে পারে, আমি তাহলে ওইটা বাংলাদেশ থেকে চলে যাবো। গেল। তারপরে হলো কি, নুসরাত দিবসের পরে রিয়া আসলো আমার জীবনে, রিয়ার সাথে আমার বিয়ে হলো। রিয়ার সাথে আমাকে পরিচয়, ফেসবুকে পরিচয় হলো। সে রিয়ারও কিন্তু বিয়ে হতো, তার একটা মেয়ে সন্তান আছে, ঠিক আছে। সে বারে ডান্স করে, বারে রিয়ামণি মায়ামণি তার 2 জন বারে ডান্স করে, বারে ডান্স করে বিভিন্ন বারে থাকে। তার সাথে আমার ফেসবুকে যোগাযোগ যে আমার স্টেজ প্রোগ্রামে করাতে কিছু লোক লাগবে, সে ভালো নাচ করতে পারে। তো আসলে যোগাযোগ আমাকে স্টেজ প্রোগ্রাম করলাম, কিছু প্রোগ্রাম করতে করতে আসলে ভালো সম্পর্ক হয়ে তার সাথে আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে সে বিভিন্ন জাতীয় মনে করেন লোকের সাথে টিকটক ভিডিও, রিল ভিডিও শুটিং করতে চায়। আমি মানা করলাম না শুটিং করে, তার সাথে কিন্তু ক্যাসাল গন্ডগোলে পরে ক্যাসাল গন্ডগোলে একদিন মার দিলাম, সে করলে আর করবো না, মাফ চালো গেলাম। তারপরে কিছুদিন পরে সে আবার মনে করেন দেখি কি আমার সাথে আবার ক্যাসাল হলো। ক্যাসাল হলে করলে সে করছে কি, একজন করলে ভাই রিয়ামণিতে ভাড়ে আইছে, নাচনা ডান্স করতেছে দেখলাম। যে আমি দেখি ঢাকা এজেন্সি রাত্রেবেলা দেখি বাসায় নেয়, যায় দেখি আমি হুট করে বাসায় দেখি বাসায় নেয়, যা দেখি ঢাকা এজেন্সির পর রিয়ামণি মায়ামণি আর 2 বন্দি করা, অনেক করে ছেলে পেলে নিয়ে বারে বসে আছে, মদ খাইতেছে, নাচতে ডান্স করতেছে। তো
তারপরে আমি ঢাকা এজেন্সি পটাশ পটাশকে দুটো বারের মধ্যে শর্ট মারে দেওয়ার পরে ঢাকা এজেন্সি থেকে তাকে নিয়ে আসলাম। নিয়ে আসার পরে পরের দিনে সে আমার হাত পাও ধরে করতে ভুল করছে, আর জীবনে আমি বাড়ি যাবো না, আমি তার কোরআন শিখতো। পরে আমি কোরআন শিখতে হয়ে বলাইছি সে বাড়ি যাবি না, মদ খাবি না, কোরআন কারোর সাথে সে নাচ গান করবি না। সেখানে কোরআনও অবমাননা করলো। করার পরে সে কিছুদিন পরে আমার বাবা তো অসুস্থ হয়ে পড়লো। আপনার অসুস্থ হওয়ার পরে আমরা হসপিটালে বাবাকে নিউরোসিন হসপিটালে ভর্তি করলাম। রিয়া মনে কি বলছে, আমি তো আমার ওনার বাবার সেবা করছি, পাশে দেখছেন আপনারা। সে বগুড়া যখন হসপিটালে আমার বাবা ছিল, সে যেদিন বাসাতে আসবে সেদিন কিন্তু হসপিটাল সেদিন যায় একদিন বগুড়া হসপিটালে, সেক্ষেত্রে গায়ে আসলো। তারপরে ঢাকাতে আমি নিয়ে আসার পরে ঢাকা 2 দিন না 3 দিন গেছে। ঢাকাতে আমার বাবা যখন আইসিতে ছিল সে সেই টাইমে করছে কি বিভিন্ন ছেলের সাথে আবারও নাচ গান শুরু করলো। ওই করতে এই গানগুলো আমার আগেকার। আপনার আমার বাবা মারা গেছে 15 তারিখে, 15, 11, 12, 13, 14 এই তারিখগুলো আপনার তাদের ফেসবুক পেজে এবং যে ছেলের সাথে গান করে সেইগুলো আপনি তারিখগুলো ফলো করবেন, সে কয় তারিখে গানগুলো করেছে। একটা লোকের মধ্যে মনে করে মনুষ্যত্ববোধ থাকতো যে তার পরিবার, তার বাবা, তার মা, তার ভাই বোন, ফ্যামিলি, কোনো একটা ব্যক্তি আমার বাবাকে কোন দেখতে জানি। এমনকি দেখেন আমার বাবা যেদিন মারা গেল সেদিন রিয়া মনিকে রাত বাজে 12টা, রিয়া মনির বোন মায়া মনি আর তার ভাই ইউটিউব চ্যানেলে লাইভে আছে। আমি যখন আবার বাবার লাশটা কবরে আমি তখন হসপিটাল নিয়ে যাই বলে থেকে তারকে ভাই বোনের লাইভ দেখতেছিলাম। কাছে 15 তারিখে রাত্রিবেলা সব স্ক্রিনশট দিয়ে রাখছি আমি, এগুলো ওকে প্রমাণ। ফরাজুল বলেন আল মিথ্যে কথা বলতেছে, সব প্রমাণ আপনাকে দেখাতে পারবো, কোনো সমস্যা নেই। তারপরে দেখেন রিয়া আমার বাবা যেদিন মারা যায় রিয়া মনির ভাই আমাকে ফোন দেয়, হ্যাঁ ভাই শুনলাম তাই বলে মারা গেছে। তো ওই রিয়া মনি সেই দুপুরটা ফোন দেন আর ভাই ফোন দেওয়া আছে আমার বাবা মারা গেছে কিনা। কোথায় আমি আসছি, আমি তোরা তো আসি তোকে বর্তে ধরে হারলো, তোরা আমার বাবা বাসে থাকতে একজনে কেউ আসিসনি, আজকে এখন তোর ভাই আমাকে ভাই ফোন চাও রিয়া মনি আসেনি। তাহলে দেখেন কাদের সাথে সংসার করবো, কার সাথে সংসার করবো। রিয়া মনি বলেছে আমি নাকি পরকীয়া করি, ওই জায়গাতে একটা মেয়ে দেখতে আসে। হ্যাঁ ওই জায়গাতে একটা মেয়ে ছিল, আমার মেয়ের বয়স 13 বছর। আমি ওই মেয়েটার কাছে তার মেয়ের বান্ধবী হয়, তাকে আমি করে রাখছিলাম। স্যার আমার ভালো একটা পরিস্থিতি, আমার বন্ধু বান্ধব আমার সাথে সম্পর্ক, তার সাথে আমার কথা। রিয়া মনি বলছে আমি হিরো আলম লিগেল বউ, সে যদি লিগেল বউ হয়ে থাকে, লিগেল বউ আমার যদি একটা পরকীয়া একটা কোনো মেয়ে দেখে, তুই পরকীয়া মেয়ের কাছে তুই বসে না কেন, ওই পরকীয়া মেয়ে কাছে তুই গিয়ে দেখা, আমার স্বামীর কাছে তুই কেন, তুই একটা বেঁধে দিছিস তাকে, বেঁধে দিলে কেন? তার মানে পরকীয়া ধরতে পারিনি। পরকীয়া বলতে কি বোঝান, সে আমাকে ওই মেয়ে সকালে বেডে ধরছে, কোন জায়গায় ঘরে ধরছে না কোন জায়গায় কোনোদিন ধরতে পারছে, কোন রেস্টুরেন্টে ধরছে, সেটা ধরতে পারেনি। ওই জায়গাতে আমার বাপ মৃত্যুকালীন আমার 100 দিয়ে যখন বাবা মনে করেন রক্ত লাগবে, বিভিন্ন ফেসবুকে এসে বিভিন্ন ছেলে মেয়ে আমার বাবার কাছে রক্ত দিয়ে গেছে। যে মেয়েরা রক্ত দিয়ে গেছে তারা কি আমার গার্লফ্রেন্ড ছিল না পরে গিয়ে করতেছে, সেই জন্য রক্ত দিয়ে গেছে। ভাই ওটি আমার বাবা মরতেছিল, দিন রাত 24 ঘন্টা থাকা লাগে। তুমি আর আমি রাতে দিনে থাকতাম অথবা রাত্রে থাকতাম, আমার মেয়ে আর ওই মেয়ে রাত্রে থাকতাম 24 ঘন্টা করে 12 ঘন্টা 12 ঘন্টা ওস পেস করে থাকতে পারতাম। তুমি তো সে কাজ করনি, তুমি বলছো পরকীয়া করতে। পরকীয়া করলে তাহলে তুমি বউ থাকতে আমি পরকীয়া কিভাবে করলাম? তুমি যে 24 ঘন্টা হসপিটালে থাকতা, তাহলে পরকীয়া হসপিটাল বসতে কি পরকীয়া করা যায়? আর করতে আমি ওই মেয়ে দেখে ওই জায়গায় জানি, তুই কেন যাবি না? তুই তো আমার বউ, তোর উদ্দেশ্য ছিল আলম ওই জায়গা ওই মেয়েকে নিয়ে আমার বাবার সেবা করুক, এই শুনতে আমি বারে নাচ গান করে বিভিন্ন ছেলে নাচ গান করি, ভিডিও বানাই, আর মূল টার্গেটটা ছিল এটা। বলেন না, আপনি বলেন। আপনি যে বললেন যে রিয়া মনির ঢাকায় সেই তালাক দেবো, আসলে তালাকের ব্যাপারটা কতটুকু অগ্রসর হয়েছে বা কেমন কি? তালাকের বিষয়টা আজকে মনে করেন সন্ধ্যের টাইমেও কাগজ হতে পারে অথবা কালকে মনে করেন দিনের মধ্যে সে কাগজ পেয়ে যাবে, আশা রাখতেছে। রিয়া মনি কিন্তু দাবি করেছে যে আপনার সাথে তার কাবিনের 10 লাখ টাকা কাবিন হয়েছে। তো অনেকে বলছে যে যদি হিরো আলম রিয়া মনিরকে ছেড়ে যায় তখন 10 লাখ টাকা দিতে হবে। তো আপনার কাবিন নেওয়া কত ছিল যদি আপনি একটু বলতেন। আমার কথা রিয়া মনি যেসব বলছে 10 লাখ টাকা কাবিন ছিল, আমি যখন আপনি কাবিন বুঝছেন যখন তাকে তালাক দেব তখন আপনার নিজেরা দেখতে পাবেন যে কত টাকা ছিল। এটাও মিথ্যে কথা বলছে, 10 লাখ টাকা কোনো কাবিন নাই। এবং মনে করেন কাবিন হবে মনে করেন তালাক হয় 2 সিস্টেমে, একটা সমস্ত দেড়মনের টাকা বুঝে দিয়ে আপনি তালাক দিতে পারবেন, অথচ আমরা দুই জনের উভয় পক্ষে আমরা স্ব ইচ্ছায় 2 দিন আমরা ওখান থেকে ডিভোর্স দিতে পারবো। 2টা অপশন আছে, যে কোনো একটা অপশনে আপনারা কাগজ পেয়ে যাবেন। আপনার তালাক এমনি কাবিন নেওয়া আপনি যেহেতু বিয়েই করছেন তাহলে কত টাকা ছিল এমনি? এটা আমি বলবো না, কারণ সে তো মিথ্যে কথা বলছে, আমি তো বলে মিথ্যে হতে পারে। আপনার কাগজ দেখবেন, আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? আমি সপ্তমে সাক্ষী প্রমাণের কথা বলতে চাই।
ওরা যে এত করে দুটো মেয়ে কথা বলছে, তারা আমরা একটা বিয়েতে সাক্ষী দিতে পারে না কেন? খালি কয় পরে কে করছে আলো আলম চরিত্র খারাপ। আরে তোরা চরিত্র খারাপ একদিন হাতে নাতে ধরলি না কেন? ধরে বল কোন ফিল্ডে হাতে বলতো আলো মুখ মুখ মেয়ের সাথে ধরছি না আমি হাতে নাতে, এইরকম একটা তোরা বলিস তো আমার তোদের কত পরে তোমাকে পরে কে তোকে সাক্ষী প্রমাণ আছে বলিস তোরা? আমি তোদের পরে করে কারো বলতে তোকে বাড়ে ওপেনটা ধরছি, তোরা বাড়ে তোকে ওপেনতে অন্য অন্য ছেলের সাথে কাজ ধরছি তোদের। আমি আরে ভাই আপনার সাথে রিয়ামণি যখন কাজ করেন তখন কিন্তু আপনার সাথে সম্পর্ক কি এটা কিন্তু আপনি প্রকাশ করেন নাই, অনেকদিন পর কিন্তু আসলে প্রকাশ করছেন। তো বিয়ে আপনার কতদিন পর তার সাথে সম্পর্ক হওয়ার কতদিন পর আপনি তাকে বিয়ে করলেন? এটাও আমি বলতে চাই যে আপনার কাগজ দেখবেন কয় তারিখে বিয়ে করছি, কয় তারিখে আমি বিয়ে করছি। আপনার সবকিছু আমি চাইতেছি কি জানেন, আমার বিয়ে করা ডিভোর্স দেওয়া সম্পূর্ণ আপনার কাগজের মাধ্যমে দেখেন, আমার মুখের কথা আপনারা শুনেন না। আচ্ছা আলম ভাই একটা কথা বলি, আপনারা রিয়ামণির সম্পর্ক অনেক আগে থেকে আমরা জানি, তখনও কিন্তু ব্যাপারটা আপনারা খোলাসা করেন নাই, এবং একই ধরনের প্রশ্ন আমরা রিয়ামণিকে করেছিলাম, সেও খোলাসা করেনি, আপনি এখনো খোলাসা করছেন না। আদৌ কি আপনাদের দুজনের বিয়ে হয়েছিল কিনা এটা একটু আপনি ক্লিয়ার করেন তো। বিয়ে না হলে আপনার ডিভোর্স তাহলে তালাক কেন দিতে চাই? এটা আমাদের প্রশ্ন। বিয়ে না হলে সে ডিভোর্স দেনমোহর দুজনের একদল প্রকাশ করতে চাচ্ছেন না, দেনমোহর আমি কেন? সে ওই বলছে 10 লাখ টাকা, আমি বলছি 10 লাখ টাকা কাবিল নাই, তাহলে আমি তো বলছি এখন 5 লাখ টাকা আছে, 4 লাখ টাকা আছে, তার বিশেষ করবেন কেন করবেন? তার কথা ধরুন সম্পূর্ণ মিথ্যে, 10 লাখ টাকা কাবিল নেওয়া নাই, তাহলে আপনি আমার মুখের কথা কেন বিশ্বাস করবেন? আইন চাই সাক্ষী প্রমাণ, আর এই বিষয়টা এমন বিষয় যে আপনি মিথ্যে কথা কেন আমি বলবো বিষয়? আপনার কাগজ দেখেন না আমার থেকে, কাগজ দেন আপনারা, কাগজ দিয়ে দেখেন আপনারা। আচ্ছা রিয়ামণি বারে ড্যান্স করে, রিয়ামণিকে প্রশ্ন করে সে বলছিল যে আমি সত্যি এমন করে থাকি, আমাকে প্রমাণ দেখা। আরেকটা প্রশ্ন, এবং সে ভিডিও ছাড়ছে, সে বলছে আগে ছাড়ছে, সেটাও আলম প্রমাণ দেখা। আপনি আজকে সংবাদ সম্মেলন করলেন, কোন প্রমাণ না নিয়ে কেন বসলেন? নেওয়া উচিত ছিল। আপনারা বারে দেখতেছেন, আপনারা সন্ধ্যার পরে কি এখন যদি কারোর কাছে সময় থাকে, ঢাকা শহরে যে করে নাইট ক্লাব আছে আপনারা সবাই যাবেন, তারা এই বারগুলোর রিয়ামণি মায়ামণি যায় কিনা, তাকে ওই থাকার লিস্টে নাম আছে কি, সিসি ক্যামেরা ফুটেজ আছে কিনা, আপনারা আমার থেকে চাইতে চান, আমি সেই বারগুলো আপনাকে নিয়ে যাবো। সেই বারের একটা দুটো নাম বলেন। ঢাকা এজেন্সি, কুরবানি, সোনারগাঁ, তারপরে জসিমউদ্দিন, তারপরে এই বারগুলোতে আপনারা যাই, ঠিক আছে? এবং আমি রাত্রেবেলা হাতে নাটে ধরে তাকে মারতে হয়ে যারা, সেগুলো প্রমাণ ফেলে দেবো। এবং সে মনে বলতেছে না যে আমি বারে যাই না, সে আপনারা এই বারগুলোর খবর নেবেন। এবং বলতেছে এই ভিডিওগুলো আমার আগেকার 15, 11, 12, 10 এই তারিখগুলো আপনি সার্চ দেবেন, কয় তারিখে ভিডিওগুলো ছাড়ছে, কয় তারিখে লাইভও আছে তাদের। এই ভিডিওগুলো তো চোখে, এর আগে ভিডিও করলো না, আমি স্বামী জানলাম না আগে ভিডিও, সে আমার অনুমতি ছাড়া ভিডিও কবে করলো সে জানে। আলম ভাই আমার একটা প্রশ্ন, আপনি রিয়ামণিকে ধরলেন, আপনি কেউ ব্যবসা করে, এটা হয়তো আপনাদের মনে করেন পরিবার কি বংশতাতে আপনাকে শিখাইছে যে আপনি এই ধরনের কথাটা বলেন। যাই হোক আজকে যে ধরনের কথা আপনারা সবাই জানেন যে আজকে আমি বলেছিলাম ঢাকাতে এসে আমি রিয়ামণিকে ডিভোর্স দেবো, আপনারা সবাই জানেন এই যে বিষয়ে সবাই আপনারা আজকে কথা বলতেছি। আমি পিছনে আপনারা অনেকে আমাদের পুরুষকে, বেশিরভাগ মেয়েরা আমাদের একটা কথা বলে হিরো আলমের চরিত্র খারাপ, অন্যান্য পুরুষকে মানুষ যখন তার থেকে চলে যেতে চায় তখন তার চরিত্রটা কিন্তু রিপোর্টটা বেশি দেয়। যেমন আমার পিছনে দুইটা, আমার জীবনে 3টে নারী আছে, আপনারা সবাই দেখছেন একটু উপরে। এর মধ্যে আপনারা প্রথমে আমার যখন আপনারা প্রথম বউ আসছিল, প্রথম বই না হলো যে সুমি, সেই পক্ষে আমার 2টে মেয়ে, একটা ছেলে আছে ওই পক্ষের আর কি। যা আপনারা 2016 সালে আমার বয়সের সাথে গন্ডগোল হওয়ার পরে আমার একটা মামলা করে, তারপরে আমি কিছু জেলখানাতে থাকি। জেলখানাতে বের হওয়ার পরে আমরা আবার মীমাংসা হয়ে যাই, আবার সংসার শুরু করি। সংসার শুরু করার পরে কিছুদিন পরে সুমি আমার মায়ের সাথে সংসারে বলতে ঝগড়া হয় আর কি। ঝগড়া করলে সুমি আমার মায়ের সাথে ক্যাসাল গন্ডা করলে বাসা থেকে রাগ করে তার বাবার বাড়ি চলে যায়। চলে যাওয়ার পরে আমাকে ফোন করে যে আমি আর বাসায় যাব না। আমি কেন? পথে আমার তোমার মায়ের সাথে হবে না, তুমি যেদিন বাসা হলে আলাদা করতে পারবো সেদিন আমাকে বলবো, আমি সেদিন তোমার বাসায় যাবো। তো মা করতে ঠিক আছে, যেহেতু 2টো বাচ্চা আছে, মা বউ সারার দরকার নেই, গন্ডগোল করার দরকার নেই, বাইরে পাশে জায়গা আছে তুমি একটা বাড়ি করো। আমাকে বাসা যে পুরোনো বাড়ির সাথে আর একটা আমি বাসা করি, 2 প্লেক্স বাসা আর কি। ওখানে একটা বাসা করি, বাসা করতে অন্তত 2 ঘন্টা সময় লাগে। এতটার মধ্যে বউ আমার জন্য অপেক্ষা না করে করছে কি, সে আর একটা ছেলের সাথে, সে মনে করে সৌদি একটা প্রবাসী ছেলে সে পরে বিয়ে করছে। আমাকে এদিকে বলছে তোমাকে সময় দেওয়া হচ্ছে, আমাকে সে আসবে না, আমি বুঝতে পারিনি। যে আমাকে বলছে বাড়ি করো তারপরে তেমনি। এইরকম হওয়ার পরে তারপরে আমি কিছুদিন যাওয়ার পরে আমার জীবনে আসলো নুসরাত। নুসরাতের মিডিয়াতে আপনি কাজ কাম করতে করতে তার সাথে পরিচয় হয়। নুসরাতের বাড়ি হয়ে গেল যে দিনাজপুর। নুসরাতের আগে বিয়ে হতো, তার একটা মনে করেন ছেলে সন্তান আছে, নুসরাতেরও বিয়ে হয়েছিল। তারপরে আমার সাথে পরিচয় হওয়ার পরে নুসরাতের আমার বিয়ে হয়। বিয়ে হওয়ার কিছুদিন পরে মনে করেন নুসরাতের সাথে ক্যাসাল গন্ডগোল হয়, সাংসারিকভাবে অনেকেই হয়।
আমরা দুইজনে 1 মাস মনে করি বিভিন্ন জায়গাতে স্টেজ প্রোগ্রাম করি। আমি অনুষ্ঠান প্রোগ্রাম করার পরে হঠাৎ করে প্রোগ্রাম করে ও রমজানের একদিন আগে প্রায় আমার 2.5 লাখ টাকা লেখার প্রোগ্রাম করে নিয়ে আসি। নিয়ে আসার পরে ওই দীর্ঘ 8 বছর ধরে সে নুসরাত করছে কি দেশের বাড়িতে যায় না, তার বাপ মায়ের পরিবারের কাছ থেকে যায় না। তাই আমি করছি ঈদের এবার ইফতা তুমি তার তোমার বাসায় করবো, ঠিক আছে। তারপরে এই কথা মার্কেট করে 50,000 টাকা দাও, আমি করে তুমি 30,000 টাকা নিয়ে দাও। তো কথা আমি ভালো তো 50,000 টাকা দেবো, আমি কোন যা টাকা সব টাকা দিয়ে চলে যাও, ঠিক আছে। তো পরে আমি করে কি 1,20,000 টাকা নুসরাত আমরা করেন ওখান থেকে নিয়ে বাসা থেকে আমি গেলাম, কিন্তু আমি জাগা আমি কোথায় মজা করতেছি হচ্ছে গেলাম কা তাই নুসরাত আমার জীবন থেকে চলে গেল। তারপরে ঠিক রিয়ামনি লাগানো শুরু করলে কি স্বামীর নামে একটা ছেলের সাথে বিভিন্ন জায়গায় দেখবেন যা মনে করে নাচতেছে, মিউজিক ভিডিও করছে, সার্কাস প্যান্ডেল করতেছে। আমি তখন স্বামীর অনেক বিষয়ে ভয় দেখাই, নুসরাতের ভয় দেখাই, ফিরে আনার জন্য অনেক চেষ্টা করছি। আমি কথা যেহেতু তুই এখন আমার ঘরের বউ আছিস, তুই অন্য ছেলের সাথে কাজকর্ম করলে আমাকে ডিভোর্স দিয়ে তারপরে কাজকর্ম করবো। তো আমি বিভিন্ন ভয় ভিতরে দেখানোর পরে সারা দেবে না বিভিন্ন পরে নুসরাত কিন্তু বাধ্য হয়ে আমাকে ডিভোর্স দিয়েছে। নুসরাত ডিভোর্স দিয়েছে কি কারণে, আমি যখন ওই মুখে কাজকর্ম বন্ধ করতাম তখন কিন্তু নুসরাত আমাকে ডিভোর্স দেয়। নুসরাত ডিভোর্স দেওয়ার পরে তারপরে মনে করেন আবার যখন আমি যখন কাজকর্ম দেয় এর মধ্যে রিয়ামনির সাথে ফেসবুকে আমার পরিচয় হলো, দেখি ভালো নাচে ইয়ে করে। তারপরে আমি ওর খবর নিয়ে দেখলাম সে বারে ডান্স করতেছিল বিভিন্ন বারে। ওই মিথ্যে কথা বলতে বার কি আমি চিনি না, আমি ঢাকা শহরে বিভিন্ন বারে আপনারা যাবেন, সে বার চিনে কে চেনে না, আমি বারে দেখলে বুঝতে পারবেন। রিয়ামনি মায়াবুনা 2 বোনই বারে ডান্স করে। আচ্ছা গেল, তারপরে ওখানে রিয়ামনির সাথে পরিচয় হওয়ার পরে কিছুদিন পরে রিয়ামনির সাথে আপনার সবাই বিয়ে হয়। বিয়ে হওয়ার পরে তার কিছুদিন পরে রিয়ামনি হাতে মনে করেন দেখে এর সংসারের ক্যাসাল মনে হলে সে একটা ছেলের সাথে নাচ গান করে, ডান্সের ভিডিও বানায় বিনালে। আমি তাকে মনে করি শোনো এসব তোমার সাথে কথা হয়নি, তুমি বলছে আপনি তোমার কাজ আসলে কোনোদিন বলতে পারবেন না সে আসলে কাজ লেগে কথা আমি পাতে দ্বিতীয় কোনো একটা কাজ আমার বাবার সাথে কেন কাজ করবে, সে তো আমার সাথে কাজ করে হুঁশ পায় না। তারপরে নুসরাত করলো রিয়া করলো কি কথা ঠিক আছে ভুলে গেছে, আচ্ছা ভুল মাফ করে দিলাম। তারপর হট করে একদিন আরেকদিন করলো কি যে আমি বাবু কাবলা থাকতেছিল, আমি থাকতেছিলাম মহানগরে। হঠাৎ করে আমি বাড়ি দেওয়া বন্ধ করে দিলাম। এর মধ্যে হঠাৎ করে রাত্রে একদিন করে করছে আমার ঘুম ধরছে, পুনি বাড়িতে ফোন ধরে না তো কোথাও ঘুম ধরছে এত সকালে আমি ঘুমাবো। তাই করে কেমন কেন এত সকালে তো ঘুমানোর সন্দেহ হলো। তারপরে বাসায় গেলাম, বাসায় দেখি রিয়া বাসায় নাই। তারপরে ঢাকা এজেন্সি দেখি আমার ভালো দেয় ওই 3-4 লোক মদের টেবিলে বসে থাকে, বসে আছে মদ খাইতেছে আর ডান্স দেওয়ার জন্য রেডি হয়ে আছে। তারপর ঢাকা এজেন্সির ওর মধ্যে যায় এবং ফটাস করে 3-4টা থাপ্পড় মারছে। থাপ্পড় মারা চলে আসলো, নিয়ে আসার পরে আবার লোক ধরলে পা হাত ধুলে পরে কোরআন নিয়ে আসলো। আমি কোরআন সত্যি কথা দিব না আর কোনোদিন কোন বাড়ি দেবে না, মদ খাবি না, কোনোদিন গান করবি না, কথা ঠিক আছে। পরে কোরআন সত্যি বললো, তারা কি মাফ করে দিলাম। মাফ করে দেওয়ার পরে কিছুদিন পরে আবার দেখলেন আমার বাবা দিয়ে হসপিটালে মনে করে পড়ে থাকলো, অসুস্থ হয়ে গেল। একটা মেয়ে মনে করি বাবা তার বউ স্বামীর কাছে সবচেয়ে মূল্যবান জিনিস। তারপরে মনে করেন আমি আমার একটা ছোট মেয়ে 13 বছর বয়স, আমি মেয়ে নিয়ে আসলাম কি হলে ঢাকা নিউরোথেন হসপিটালে আসলাম। এর মধ্যে আপনি আমি বলছি আপনি করে কিন্তু যে আপনি হিরো আমি কিন্তু তার বাবার সেবা করছি। আমি বাবাকে যেদিন ঢাকায় নিয়ে আসবো সেই দিন রাত্রির বেলা মনে করেন রিয়া একদিন আগে চলে আসছে যে হসপিটাল বাবার সাথে বাবা আমি হলে ঢাকায় গেছি, আপনি হলে ভালো থাকেন। সেই দিন কিন্তু ভিডিও করে আব্বার সাথে দেখা করে আসছিল তো ঢাক বগুড়াতে কিন্তু আসটা এখানে আসার পরে সে এমনকি দীর্ঘ 32 দিন আমি যখন ঢাকা মনে করেন নিউরোথেন হসপিটালে থাকি, সে 1 দিন না 2 দিন এমনি গেছে দাঁড়িয়ে ঘুরে আসছে, বেশিক্ষণ থাকেন চলে আসে। এবং আমার বাবা মনে করেন 10 দিন আইসিতে যখন ছিল থাকার পরে সেই একদিনও যায়নি, না দেয় করলে কি দেখি আমি দেখতেছি যে বিভিন্ন জায়গা থেকে মিউজিক ভিডিও বানাইতেছে, কিন্তু বাবার যেদিন মারা যায় সেদিন মনে করেন মিউজিক ভিডিও বানায়। সবচেয়ে আরেকটা দুঃখের বিষয় দেখেন, যেদিন আমার বাবা মারা গেল তার বোন মায়ামণি রাত বাজে 12:30 আমার বাবার লাশ আমি পুলিশ করে বগুড়া নিয়ে যাইতেছি। ওর ভাই আর উনি দেখি লাইভে একটা গান করতেছে ইউটিউব চ্যানেলে, যে বলছে আমার বোন এখন মায়ামণি গান করবে। আর ভাই বলতেছে দেখি একটু বাজে মায়ামণি গান করছে। অত বড় মনে করেন নিম্নমানের লোক আমার বাবা হসপিটালে সে মনে করেন গেল না। আমার বাবা যেদিন মারা যায় সে ওর ভাইয়ের দিয়ে ফোন করাইছে, ওর ভাই মনে করেন যে আমার কথা আমার ভাই দেয় টাকা থেকে নিয়ে বড় থেকে নিয়ে, ওর ভাই হলে যে আমার গাড়ি ড্রাইভার, আমি আমার আত্মীয় মধ্যে ওকে ধর্ম না তাহলে, কারণ সে ড্রাইভার হিসেবে আমাকে ফোন দিয়েছে যেহেতু মারা গেছে সেই জন্য রিয়ামণি ফোন দেয়নি আমাকে, যে আমাকে ওর ভাই ফোন করছে যে আলম ভাই তাই বলে মারা গেছে। আমি কোনো আমি কোনো তাহলে আসতে আমি তোরা তুলে একজন আমার সামনে আসে তোকে সব করে দেওয়া করে আনবো, একটা লোক আমার পাশে থাকতে তোরা আমার সামনে আসিস না। তাও দেখেন আমি এই কথা ওর ভাই বললাম। তারপরে রিয়ামণি কিন্তু ফোন দিল না, রিয়ামণি বোন আমাকে ফোন দিল না।
আর তার রিয়ামনির বাবা, রিয়ামনির মা, তার বোনতে একটা লোক সেই পরিবারে কিন্তু কেউ খবরটা নিল না বুঝলেন। মারা গেল, মারা যাওয়ার দিনও কিন্তু সে খবর নিল না। তাহলে আপনারা অনেকেই বলেন যে ছেলেদের চরিত্রটা, আমার চরিত্রটা। তারপরে আপনারা কি বলছেন, হিরো আলম পরকিয়া কাছে মানে কি করছে আপনি আমি ওই জায়গাতে এই কারণে জানি সে পরকিয়া করছে একটা মেয়ের সাথে। আমার কথা আমি পরকিয়া কি বলতে আপনারা কি বলতে আমি জানি না। আমি পরকিয়াতে বলতে একটা কথা বুঝতে চাই যে আমাকে রিয়ামণি তো কোনো বেডে কি কোনো বাসায় গিয়ে কোনো জায়গায় আমার কোনো মেয়ে অবস্থায় তো অশ্লীল কাজে কোনো জায়গায় ওই মেয়ে সকাল দেখতে পারতো, তাহলে বললাম না হ্যাঁ পরকিয়া করছি। আমার বাবা যদি মনে করেন রক্ত লাগবে, আমি ফেসবুকে স্ট্যাটাসে অনেক কটা মেয়ে ছেলে আছে আমার বাবা রক্ত দিয়ে গেল, সেই মেয়েরা কি সবাই আমার গার্লফ্রেন্ড ছিল যারা রক্ত দিয়ে গেল? ওই জায়গায় যখন 1 মাস 32 দিন যখন পালাম না, আমি তখন চিন্তা ভাবনা মার কোনো আমার মেয়ে কোনো কাকে নিয়ে যাচ্ছে, আমার মেয়ে যে মেয়ের কথা সে বলতেছে পরে গিয়ে কথা বলে, সেই মেয়ে আমার মেয়ে বান্ধবী হয়, তার সাথে সম্পর্কে করে তার কোনো জায়গায় বল আসতে বল। তা আমার মেয়ে আর উনি ওই জায়গায় থাকলো। আমার কথা রিয়া বলছে আমি তোমার লিগেল বউ, তুমি তো লিগেল বউ হও আমার তো পরকীয়া মেয়ে দিল ওখানে দেখো, সেই পরকীয়া মেয়েরা তুমি ওখান থেকে বেঁধে দিলে না কেন? তুমি বলবা তুমি হলে তো পরকীয়া করতা, পরকীয়া করতা, এই তো এই মেয়ে তুমি কে? তুমি আমার স্বামীর কাছে কেন? তুমি লিগেল বউ হলে তোমরা এখানে রাখলা কেন? তুমি ওখান থেকে বের করতে পারো, তোমার জোরটা বেশি। সে কিন্তু ওখান থেকে জোর করে বের করে দেয়নি। একটা মেয়ে যখন একটা লোকের কাছ থেকে জীবনটা চলে যাবে তখন কিন্তু যে কোনো একটা জোর বার করতে পারে ছেলেকে, একটা তার চরিত্র খারাপ, তাকে মনে করেন হলে মনে করেন নষ্টমী করে, এই সময় পরকীয়া করে, এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো বলতে পারে না। আমি আজকে আপনার সামনে একটা কথা বলতে চাই, এইরকম মেয়ের সাথে আমি কার সাথে সংসার করবো? তার ফ্যামিলির একটা লোক কিন্তু খবর না, যে মেয়ে গেলে আমি সংসার করবো তার ফ্যামিলি দেখে আমি বিয়ে করতে, সেই মেয়ে দেখে ধরে বিয়ে করে, সেই মেয়েই তো কিছু হলে মানে অন্য পর পুরুষরা কাজ করে। তাহলে আপনারা বলেন এইরকম মেয়ের সাথে আমি আমার জীবন থেকে 3টে মেয়ে গেল, আমি যে কথাগুলো বলছি এই কথাগুলো একটা তো মিথ্যা হয়, আপনার বগুড়া যাবেন, এই প্রতিটা মেয়ে মনে করেন তাদেরকে ধরবেন, বলবেন আর কি মুসলমান থাকে তারকে কোরআন শরীফ হাত থেকে আলম দিয়ে কথাগুলো করছে, অভিযোগগুলো মিথ্যা ইদুল হয়। আমি জুতোর মালা গলার দিয়ে সারা বগুড়া ঢাকা শহর বাংলাদেশ কান ধরে উদ্বোস করে আমি বাংলাদেশে আমি দিয়ে দাম, আমি বাংলাদেশ আর ঢুকবো না। আমার এই কথাগুলো একটা মিথ্যা হয়ে থাকে। আমি 3 বছর আমার জীবনে কেন আসলে কি কারণ চলে গেল এই কথা জানলো আপনাকে বললাম। আর আমরা আজকে যেটা কথাবার্তা বলতেছি, আমি আজকে ঢাকায় এসেছি, রিয়ামণি কাগজ আজকে বিকেলের মধ্যে পাঠাবে, কালকে পেয়ে যেতে পারে। আচ্ছা, অনেকেই দাবি করছে তো আমি আশা করছি যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন। তো আপনাদের যদি এই বিষয়টি নিয়ে কোনো মতামত থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকুন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।